কলকাতায় আশ্রয় নিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীরা কি আটকা পড়তে যাচ্ছেন, এমন একটি শঙ্কা কিন্তু তৈরি হয়েছে। দেশ রূপান্তর একটা রিপোর্ট করেছে ভারতীয় গণমাধ্যমের সূত্র ধরে। সেখানে বলা হচ্ছে কলকাতা থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কোথাও যেতে পারছেন না, তাদেরকে আটকে দিচ্ছে পুলিশ। এর প্রয়োজনে 15 মাস ধরে যিনি বিদেশ থেকে দেশে আসতে পারছেন না, যিনি নিজের নিরাপত্তা নিয়ে বেশি চিন্তিত, দেশের মানুষকে নিয়ে চিন্তিত না, যিনি বিদেশে বসে নাকি জাতীয় আলেম হয়ে যাচ্ছেন, সেই নেতার বিএনপিকে আমরা চিনি না। নির্বাচন যত সহজ ভাবা হচ্ছে তত সহজে হবে না, এই কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার সাথে সাথে জামাত ইসলামী রাজপথে নেমে শুরুতেই বিএনপিকে কোণঠাসা করে দিল এবং জামাত অনেক দূরে এগিয়ে গেল। এবার ভোট বিপ্লব হবে, এবার সংসদে নারায়ে তাকবীরের স্লোগান হবে, এবার দেশ চলবে ইনসাফের ভিত্তিতে, এবার দেশ চলবে হযরত ওমরের নীতিতে, এবার গরিবের সম্পদ লুণ্ঠন করার সরকার আসতে পারবে না, এবার দেশের টাকা বিদেশে পাচারের সরকার আসতে দেওয়া হবে না। এবারের সরকার হবে প্রত্যেকের অধিকার পাইয়ে দেওয়ার সরকার, ইনসাফ প্রতিষ্ঠার সরকার। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক শ্রোতা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে নাসির বার্তা ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপনারা আজকে দেখবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষকদের বিশ্লেষণ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। একটু ধৈর্য সহকারে দেখলেই বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বিশেষ বিশেষ তথ্য আপনারা জানতে পারবেন। তো চলুন তাহলে আর কথা কেন, একটা লাইক দিয়ে ভিডিওগুলো দেখে আসি। তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। কলকাতায় আশ্রয় নিয়েও আওয়ামী লীগের নেতাকর্মীরা কি আটকা পড়তে যাচ্ছেন, এমন একটি শঙ্কা কিন্তু তৈরি হয়েছে। দেশ রূপান্তর একটা রিপোর্ট করেছে ভারতীয় গণমাধ্যমের সূত্র ধরে। সেখানে বলা হচ্ছে কলকাতা থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা কোথাও যেতে পারছেন না, তাদেরকে আটকে দিচ্ছে পুলিশ, কলকাতার পুলিশ। এবং বেশিরভাগ নেতাকর্মীর উপর পুলিশের কড়া নজর আছে। পারতপক্ষে বাসা থেকে কেউ বের হচ্ছেন না, পলাতক পুলিশ কর্মকর্তারাও যেতে পারছেন না, অনেকেই অন্যত্র যাওয়ার চেষ্টায় আছে। এতে ধারণা করা যায় যে শেখ হাসিনা বাদে বাকি আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপারে ছাড় নেই, যেহেতু একে একে তারা মামলার আওতায় চলে আসছে, তারা বিচারের সম্মুখীন হচ্ছে। এখন এই অবস্থায় যদি পলাতক কাউকে ভারত না দেয় তাহলে সম্পর্ক তিক্ত হবে। সে কারণে শেখ হাসিনাকে হয়তো বিশেষ কনসিডারেশনে রেখেছে। এবং কালকে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছে যে শেখ হাসিনাকে আসলে ফেরানোর কোনো উপায় সরকার নেই, মানে শেখ হাসিনাকে দেবে না। এটা একটা হয়তো বিশেষ মানবিক বিবেচনায়, বিশেষ রাজনৈতিক বিবেচনায় শুধু শেখ হাসিনাকে তারা রেখেছে। এটা পলিটিক্যাল অ্যাজালাম হতে পারে, কিন্তু বাকিদের ব্যাপারে, বাকি আসাদুজ্জামান খান কামাল ইতিমধ্যে কথা উঠেছে কিন্তু যে কামালকে যে কোনো সময় বাংলাদেশে ফেরত দেওয়া হবে। আরো পুলিশের অনেক কর্মকর্তা সেখানে পালিয়ে আছে। আওয়ামী লীগের আরো অনেক নেতা আছে, লেকটাউন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা বাসা নিয়ে মাসের পর মাস কাটাচ্ছে। এখন তাদের উপর নজরদারি বেড়েছে। অন্তত বাংলাদেশকে তারা ঠান্ডা করতে চায় এই নেতাকর্মীদেরকে ফেরত দিয়ে, এমন একটা সম্ভাবনা আছে। নতুবা খুব সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে যে ফেনী জেলার একজন আওয়ামী লীগ নেতা, তার নামটা শুধু এখানে মানে বলা হয়নি, বলা হচ্ছে যে 5ই আগস্টের পট পরিবর্তনের পর কলকাতায় তিনি চলে যান। 5 মাসের মাথায় স্ত্রী এবং সন্তানদের নিয়ে সেখানে যান। কলকাতার নিউ টাউনে বসবাস করছেন তিনি। মাসখানেক আগে তিনি সপরিবারে লন্ডনে যাওয়ার চেষ্টা করেন। নেতাজি সুভাষ বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি না থাকায় তিনি আর যেতে পারেননি। একই ঘটনা ঘটেছে পুলিশের একজন অতিরিক্ত ডিআইজির বেলায়। বাধ্য হয়ে তিনিও ফিরেছেন। এই দুটি ঘটনায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিষয়টি বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। এই প্রতিবেদক কয়েকজন পলাতক নেতা এবং পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেও এর সত্যতা পেয়েছেন। তাহলে কি দাঁড়াচ্ছে? নিশ্চয়ই তারা ভারত সরকার একটা সমঝোতা করতে চায়, নতুন সরকারের সঙ্গে সমঝোতা করতে চায় যে ঠিক আছে, আমরা শেখ হাসিনার বিষয়টা একটু ভিন্নভাবে তোমরা দেখো, কিন্তু বাকি যারা যদি তাদের বিচার শুরু হয় এবং তোমরা আনুষ্ঠানিকভাবে যদি আমাদের কাছে চাও তাহলে আমরা ফেরত দেবো। সেই কারণে হয়তো কলকাতায় যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারা এখন আটকে গেছেন, তারা এখন আর বেরোতে পারছে না। এই ঘটনাটা যদি ঘটে তাহলে বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে যে কূটনীতির বরফ জমাট হয়ে আছে সেটা কিন্তু বলতে শুরু করবে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের পুরো কলকাতা কেন, ভারতের যে যে প্রান্তে থাকুক না কেন, এটা রীতিমতো তাদের জন্য আর মানে খুবই আতঙ্কের বিষয় এবং অন্যত্র আর যাওয়ার সুযোগটা একেবারেই অবরুদ্ধ হয়ে যাবে। দর্শক, ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার সাথে সাথে
জামাত ইসলামী রাজপথে নেমে শুরুতেই বিএনপিকে কোণঠাসা করে দিল এবং জামাত অনেক দূরে এগিয়ে গেল। এটা একটা চমক। আজই জামাত আগে থেকে রেডি ছিল। দর্শক, তফসিল ঘোষণার আগে বাংলাদেশে যত রাজনৈতিক দল, পলিটিক্যাল নন পলিটিক্যাল অ্যাক্টরস আছে, সবার আগে প্রতিক্রিয়া জানিয়েছে জামাত ইসলামী। এটা নিশ্চিত যে জামাত ইসলামীর নেতৃবৃন্দ যারা প্রতিক্রিয়া অনুষ্ঠানে ছিলেন, বিশেষ করে এহসান মাহবুব জোবায়ের যিনি কথা বলেছেন, তিনি সহ অনেকেই আগে থেকে রেডি ছিল। কি বলবেন ওটাও রেডি। সবার আগে মুহূর্তের মধ্যেই প্রতিক্রিয়া দিয়ে দিল এবং তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জামাত ইসলামী বিক্ষোভ মিছিল করেছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে আনন্দ মিছিল করেছে। স্বাগত মিছিল বা আনন্দ মিছিল ইজ ভেরি সিগনিফিকেন্ট যে একটা রাজনৈতিক দল তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করতে পারে। তাহলে বুঝেন যে জামাত কতটা আত্মবিশ্বাসী, জামাত কতটা গোছালো হলে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে জামাত আনন্দ মিছিল করতে পারে। এখন এটা অফিসিয়ালি কেন্দ্রীয়, ঢাকা মহানগর দক্ষিণের এটা কেন্দ্রীয় অনুষ্ঠান, আনন্দ মিছিল। কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আনাচে কানাচে জামাতের বেশ কয়েকটা ইউনিয়ন পর্যায়ে শুনলাম যে তারা নাকি আনন্দ মিছিল করেছে। এটা কিসের বার্তা দেয়? বিএনপি আছে সারাদিন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে, নির্বাচন বানচালে ষড়যন্ত্র, অমুক তমুক, জরিপ দেখে নাকি জামাত ভয় পেয়েছে, প্রথম আলো জরিপ দেখে নাকি জামাত ভয় পেয়েছে, না এখন নাকি ষড়যন্ত্র করতে চায়। অথচ জামাত তফসিল দেখে আনন্দ মিছিল করে। এটা প্রমাণ করে যে জামাত চায় এরকম একটা ন্যারেটিভ নির্মাণ করতে যে নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে, সুষ্ঠু হয়েছে এবং আসলেই ফ্রি ফেয়ার হবে, সব ঠিক আছে, কোনো সমস্যা নাই, পুরো পরিস্থিতি ঠিক আছে। যেহেতু জামাত জিতবে, তার পুরোপুরি ফেয়ার নির্বাচনের মাধ্যমে জিতেছে, এরকম একটা ভাইব আবহ তৈরি করতে চায়, তার অংশ হিসেবে আনন্দ মিছিল এবং জাতিকে নির্বাচনমুখী করতে চায়। আর বিএনপির দিকে তাকান চুপচাপ। মির্জা ফখরুল প্রতিক্রিয়া দিয়েছেন, আমি ছবিটা অ্যানালাইসিস করলাম, কারণ রাজনীতি বিশ্লেষণে জেড 4 ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে মির্জা ফখরুল কথা বলছেন যে না ঠিক আছে, আমরা সন্তুষ্ট, অমুক তমুক, কিন্তু মির্জা ফখরুলের চেহারার দিকে তাকানো যায় না, হতাশ, মলিন মুখ। এবং মির্জা ফখরুল আশেপাশে কয়েকজন আকাশের দিকে তাকিয়ে আছে। এখন আকাশের দিকে মানুষ কখন তাকিয়ে থাকে? হতাশ, আল্লাহর দিকে তাকিয়ে থাকে, আল্লাহর সাহায্যের দিকে তাকিয়ে থাকে। অবশ্যই এরা তো শরিয়া আইনে বিশ্বাস করে না, আল্লাহর সাহায্যে বিশ্বাস করার কথা না, কিন্তু অদৃষ্টের দিকে তাকিয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে, মিন্স অদৃষ্টের দিকে তাকিয়ে আছে। কারো মুখে হাসি নেই। আর জামাত নেতারা হাসে। জামাতের প্রত্যেক প্রার্থী ফেসবুকে লিখছে স্বাগতম। তো এই যে জামাতের রাজপথে নামা, নির্বাচনের তফসিল ঘোষণার পরবর্তী সময়ের যে আজকে যে রাজনীতি, এর মানে 11 ডিসেম্বর তফসিল ঘোষিত হলো, এই 11 ডিসেম্বরের যে রাজনীতি, এই রাজনীতিতে বিএনপি কঠিন ধরা খেলো এবং জামাত অনেক দূর ফরওয়ার্ড হয়ে গেল। দর্শক দেখেন, সাথে সাথে মানে এত তাড়াতাড়ি তো আর পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে আনন্দ মিছিল করা যায় না। যেমন না, ঠিক আছে তফসিল ঘোষণা হয়েছে, তফসিলটা আমরা অ্যানালাইসিস করলাম, এখন জামাত ঢাকা মহানগরী মিটিং এ বসলো, তারপরে সিদ্ধান্ত নিল যে না এবার একটা আনন্দ মিছিল করি, ঠিক আছে প্রত্যেক ওয়ার্ড সভাপতির কাছে ফোন দাও, লোকজন নিয়ে আসো। না, মানে বিষয়টা এমন মনে হয়েছে ঝটিকা মিছিলের মতো, যে মানুষ দেখে মিছিলটা হঠাৎ, কেউ নাই, হঠাৎ করে মিছিল শুরু। তো এখানে তফসিল ঘোষণার পর আনন্দ মিছিল করবে, জামাত আগে থেকে রেডি ছিল, আগে থেকে ব্যানার, একবার ব্যানার নিয়ে মিছিল করেছে, আপনি দেখেছেন ব্যানার, এর মানে ব্যানার আগে বানানো। এত সংক্ষিপ্ত সময় কি ব্যানার বানিয়ে রাজপথে নেমেছে? বানানো যায়, ব্যানার বানাতে আমাদের সময় লাগে তা না, তবে কি লিখবে কি সব আগে থেকে রেডি করা ছিল, জাস্ট ঘটনা ঘটিয়ে দিয়েছে। এর মানে জামাত চূড়ান্ত ভাবে আত্মবিশ্বাসী, তারা জিতবে, প্রত্যেকটা পরিস্থিতিতে জামাত এগিয়ে থাকছে। অনেকে বলছেন যে জামাত গোছালো ক্যাডার ভিত্তিক সংগঠন, কিছুটা এগিয়ে থাকবে প্রস্তুতিতে, ঠিক আছে, কিন্তু বিএনপি শুরু করলে জামাত চোখে কানে দেখে, কিন্তু তফসিল হয়ে গেল, বিএনপি শুরু হয় না। এই যে বিএনপি শুরু করছে না, এতে আরো সন্দেহ সংশয় বাড়ছে। আসলে বিএনপি পুরো তফসিল চায়, বিএনপি নির্বাচনে কোনো প্রস্তুতি নিচ্ছে না, তারেক রহমানের তো আসার খবর নাই। এর অর্থ হচ্ছে বিএনপি নির্বাচন বানচাল করতে চায়। সিরিয়াসলি বিএনপি নির্বাচনে করতে চাইলে তাহলে তো তারা প্রস্তুতি নিত, কিন্তু প্রস্তুতি দেখি না। অবশ্য বাধ্য হয়ে নাকে খত দিয়ে জুবাইদুর রহমানকে নেতা মেনে প্রস্তুতি নিবে, এটা আমাদের বিশ্বাস, কিন্তু প্রস্তুতি না নেওয়াটা ষড়যন্ত্রের আলামত। তো জামাত তফসিল ঘোষণার পরও তো এগিয়ে, তা বিএনপি কোন দিন জামাতকে ছুইবে? ইমাম মাহাদি আসলে না দাজ্জাল আসলে, তার কোনো খবর নাই। দর্শক, তফসিল ঘোষণাকে জামাত ইসলামী স্বাগত। রাজধানীতে আনন্দ মিছিল, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের মাধ্যমে প্রশাসনকে নিরপেক্ষ তার দৃষ্টান্ত স্থাপন করতে হবে, ডক্টর হেলালুদ্দিন। হ্যাঁ, লেভেল প্লেইং ফিল্ডের অভাব আছে, বিএনপি সন্ত্রাস করছে, জামাতের উপর হামলা করছে, প্রশাসন বিএনপির প্রতি পক্ষপাত করছে, বিশেষ করে ওসি গুলো বেশিরভাগই বিএনপির দালাল এবং ব্যুরোক্র্যাটস বিএনপির অধীনেই সেফ ফিল করবে যে দুর্নীতি লুটপাট ভালোভাবে করা যাবে, কারণ বিএনপি নিজেরাই তো দুর্নীতিবাজ, অন্যকে করার সুযোগ দিবে। আর জামাত আসলে তো কোনো দুর্নীতি চলবে না, নানান সন্দেহ সংশয় আছে, তারপরেও জামাতের বিশ্বাস এগুলো সব কেটে যাবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে এবং ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে জামাত জিতবে। এই জন্য জামাতের কাছে মেকানিজম আছে। জামাত প্রথম লেয়ার হচ্ছে যে সরকার ফ্রি ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশনের ব্যবস্থা করবে, লেভেল প্লেইং ফিল্ড এটা সরকার নিশ্চিত করবে। বিএনপি সন্ত্রাসীরা যে জামাতের উপর হামলা করছে এটা সরকার ঠেকাবে, কিন্তু সরকার যদি না ঠেকাতে না পারে, তারপর জামাতের সেকেন্ড লেয়ারে পলিটিক্স, জামাত নিজেরাই বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জামাত চরমনায় মিলে বিএনপিকে সন্ত্রাসী এবং ভোট চুরি ছুটিয়ে দেবে। সাংবাদিক মাসুদ কামাল সাহেবকে সবাই চিনেন, অত্যন্ত বিচক্ষণ একজন সিনিয়র সাংবাদিক, ভালো কথা বলেন, ওনার 2টা না 3টা চ্যানেল আছে, সেটা উনি চালান এবং ওনার প্রচুর দর্শক আছে, সবাই তাকে পছন্দ করে। মানে যারা
ইউনূস বিরোধী, যারা এনসিপি বিরোধী, তারা বিশেষ করে তাকে পছন্দ করেন। এর বিভিন্ন কারণ আছে। কারণ উনি সবসময় বলে থাকেন যে উনি সরকার যে সমস্ত অন্যায় কাজ করে বা কোনো রকম এমন কোনো কাজ করে যেটা জনগণের পছন্দ না, তখন উনি প্রতিবাদ করেন। এমন করেই উনি পরিচিত হয়েছেন এবং করেনও। মাঝে মধ্যে যে করেন না তা কিন্তু নয়। উনি একটা গল্প বলেছিলেন। এই গল্পটা হয়তো আপনারা অনেকে শুনছেন যে উনি বলছিলেন যে এরকম করে যে আমার সাথে গ্রামীণ ব্যাংকের একজন বড় অফিসারের সাথে পরিচয় ছিল। তো উনার সাথে আমি একদিন বসে কফি খাচ্ছি, তারপর তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলেন তো, ইউনূস সাহেব তো বাংলাদেশ সরকারে এসছে, উনি কি টাইমলি একটা নির্বাচন দিয়ে এই পদ থেকে সরে যাবেন? তখন ওই গ্রামীণ ব্যাংকের অফিসারটা মাসুদ সাহেবকে বলছেন যে, আরে না, আপনারা তো তাহলে চিনেন না, ইউনূস সাহেব যদি কোথাও ঢোকে ওইখান থেকে জীবনেও বেরিব না। আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে কইলাম, ইউনূস সাহেব কোনোদিন চেয়ার ছাড়তে রাজি না। এই যে বসছে বাংলাদেশ সরকারে, এটা সে ছাড়বে না ২ বছর, ৪ বছর, ৫ বছরের মধ্যে। এটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা হইছে এবং মাসুদ সাহেব এটা নিয়ে অনেক সমালোচনা করছেন, হাসাহাসি করছেন এবং উনি চ্যালেঞ্জ দিচ্ছেন যে ইউনূস সাহেব ছাড়বে না। এই গদি ইউনূস সাহেব ছাড়বে না, সে যতদিন পারে ততদিন থাকবে। এই ধরনের কথা বাজারে অনেক মানুষ বলছে এবং ইউনূস সাহেব একটা ইন্টারভিউ বলছিলেন, যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সেই সাংবাদিক মহোদয় মেহেদী সাহেব যে আপনি তো আপনাকে তো সবাই বলছে চলে যান নির্বাচন দিয়ে। তখন ইউনূস সাহেব উত্তর দিয়েছিলেন যে অনেকে তো এই কথা বলছে, এই ৫ বছর থাকি, ৫০ বছর থাকি। ওইটা নিয়েও কিন্তু মাসুদ সাহেব ভিডিও বানাইছে। তার মানে উনি 100% কনফার্ম এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোদিন এই গদিটা ছাড়বে না। তো এখন আমি সেই কামাল সাহেবকে জিজ্ঞেস করতেছি, ভাইয়া এখন তো উনি ছেড়ে দিচ্ছেন, ইলেকশন তো দিয়ে দিল, তফসিল হয়ে গেল। তফসিল হয়ে গেল মানে উনি চলে যাচ্ছেন। এখন আপনি কি বলবেন? আপনি তো বেসিক্যালি একটু আমার মনে হয় কি জানেন, আপনার একটু এই জায়গায় ঝামেলা আছে। আপনি মানে কারো ভালো দেখতে চান না। আপনি সবসময় বলেন যে যারা বিদেশে থাকে, ইলিয়াস হোসেন বলেন আর পিনাকিদা বলেন বা যারাই বিদেশে থাকে, তারা তো দেশপ্রেমিক না। তারা বিদেশে থাকে, বিদেশে বসে, বসে বড়, বড় গল্প বলে। আলী ইলিয়াসকে কেন আনা হইলো? তারপরে অমুককে কেন আনা হইলো? আপনার খুব দুঃখ বা আপনার খুব জেদ বা আপনার খুব রাগ যে যারা বিদেশে থাকে তারা কেউ দেশপ্রেমিক না, তাদেরকে দিয়ে আর দেশের কোনো কাজ হতে পারে না। একমাত্র আপনিই দেশপ্রেমিক একজন মানুষ। তো আপনি কতটুকু দেশপ্রেমিক সেটা কিন্তু আমরা ইদানিংকালে পিনাকিদার একটা স্ট্যাটাস থেকে জানতে পারলাম। কিরকম? বন্ধুরা, আপনারা অনেকে হয়তো দেখছেন যে উনি ইদানিংকালে দিল্লি গেছিলেন। যে দিল্লি যাওয়া কোনো অপরাধ না। এখানে পিনাকিদা অনেক ধরনের কথা বলছে, আমি সেগুলো প্রসঙ্গে যাচ্ছি না। ওইখানে যেয়ে জানলাম যে উনার ছেলেকে উনি দার্জিলিংয়ে পড়াশোনা করান। দেখছেন কত বড় দেশপ্রেমিক? সে দেশে পড়াশোনা করায় না, তার ছেলেকে সে দার্জিলিংয়ে পড়ায়। দর্শক শ্রোতা, ইতিমধ্যে যারা ভিডিওটি দেখলেন, আশা করি অনেক কিছু জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর হ্যাঁ, নাসির বার্তা ইউটিউব চ্যানেল এটা আমাদের নতুন চ্যানেল, আপনারা হয়তো অনেকে অবগত আছেন। তো সবাইকে বলবো আপনারা এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তাহলে কেবল বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবসময় আপডেট নিউজগুলো আপনারা এই চ্যানেল থেকে পাবেন। আর যারা ইতিমধ্যে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, পরবর্তী নিউজে হাজির হব। আল্লাহ হাফেজ।